Buying books, a worthy matter. চলো পড়ো। কি করতেছো? হাত ছাড়ো, পড়ো। আরে কি হয়েছে? হাতটা তুমি পড়ো না। আরে দাঁড়া। ওশি প্লিজ, কি করতেছো? হাতাহাতি করতেছো কেন? কি করতেছি? পড়ো না। তো হাতই ধরতেছি তোমার। আরে কি আশ্চর্য, কে চলে আসবে? পড়ো, পড়ো, পড়ো। তোমাকে ভালোবাসেন তো হাত ধরতে পারি না। আল্লাহ, তুমি তো মান সম্মান সব শেষ করে ফেলো প্লিজ। এখন আমি তোমাকে পড়াইতে বসছি, আমি তোমার টিচার না? সুন্দর করে পড়ো। আরে তুমি আরে কি পাগলামি শুরু করছো? পড়ো তো, পড়ো পড়ো, কেউ দেখলে বাজে কথা। পড়তেছি, হাতটা দাও, হাতটা ধরি তারপর পড়ো। ওশি কি করতেছো? আমি তোমার টিচার, টিচারের সাথে এসব করতে হয় না। তুমি আমি তোমাকে পড়াশোনা ভালোবাসি না, হাত ধরতেই পারি। প্লিজ একটু পড়াশোনায় মনোযোগ দাও, পড়ো। তুমি টিচার, আমি তোমাকে লাভ করি, আমি তোমার হাত ধরি। আচ্ছা ঠিক আছে, ভালো, কিন্তু পড়ো। আচ্ছা তাহলে বলো, তুমি আমাকে ভালোবাসো? আমি তোমার টিচার, আমি কেন তোমাকে ভালোবাসবো? আচ্ছা তাহলে আমি পড়বো না, তোমার হাত আমি আবার ধরবো, আবার শুশুই দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, পড়ো। শুনি নাই, জোরে বলো। তোর আসতে বললো, আরো জোরে বলো। তুমি কি চাও এখন চিৎকার করে সবাইকে ডেকে এনে বলি আমি তোমাকে ভালোবাসি? প্লিজ পড়ো তো, আবার শুশুই দিব। প্লিজ। দেখো হাতাহাতি করো না, আরে কেউ দেখে ফেলে বাজে কথা বলবে। বাইং বুক ইজ এ ওয়ার্ড। স্যার কেমন আছেন? চিনছেন আমারে? আর আমি তো ঐশীর বড় ভাই, পরশুদিনই কানাডা থেকে আসছি। আচ্ছা ভালো আছেন? আপনার সঙ্গে অবশ্য কালকে দেখা হয় নাই। কালকে আমার ব্রেক ছিল। না, ব্রেক থাকা কিন্তু ভালো, কিন্তু মানে আমার বোনের যে রেজাল্ট দেখলাম, আপনি তো রেজাল্টে একদম রেকর্ড ব্রেক করে ফেলছেন, একদম রেকর্ড ব্রেকিং রেজাল্ট। মানে কেমনে পারলেন কোন তো এটা? থ্যাংক ইউ। মানে আমি অবাক, বুঝছেন? মানে এত ভালো রেজাল্ট, আমার বোনের মতো এত গাধা, এত ডাল একটা স্টুডেন্ট, এত ভালো রেজাল্ট আপনি কেমনে করাইলেন? আমি তো একদম আপ্লুত হয়ে গেছি। মানে আপনার মতো টিচার যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, তাহলে মনে করেন যে বাংলাদেশে একদম গরু ছাগল টাইপের স্টুডেন্ট আর থাকতো না, তাই না? মানে এত কেমনে ভাই? ধন্যবাদ, দোয়া করবেন। মানে আপনাকে যত বলি, বুঝছেন, হ্যাঁ তত কম হবে। হ্যাঁ ইস, মানে আপনার মতো টিচার প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। হ্যাঁ, থ্যাঙ্কস। হাসতেছেন কেন? জি, মানে আপনি হাসছেন কেন? ওর ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, ওর রোল নাম্বার হচ্ছে 43, আপনি হাসতেছেন? লজ্জা করেন আপনার? এই রেজাল্ট। আগে ওর রোল নাম্বার ছিল 59, সেখান থেকে 43 হয়েছে। তার মানে কি, সে ইমপ্রুভ করছে, সামনে আরও ইমপ্রুভ করবে। আপনার কাছে ইমপ্রুভ মানে হচ্ছে 43। আপনি যে কি পড়ান সেটা আমার বোঝা হয়ে গেছে। তো আপনি কি শাসন টাসন করেন? মানে আপনি যেভাবে আমার সঙ্গে কথা বলছেন, আমার তো মনে হয় না যে আপনি শাসন টাসন করেন ওরে। একটু শাসন করেন তো দেখি। জি। আরে ভাই একটু শাসন করেন না, বলেন যে ঠিক মতো পড়াশোনা করো, বলেন। এই ঠিক মতো পড়াশোনা করো। হ্যাঁ কি বললেন? আমি শুনি নাই তো, আবার বলেন না। এই তুমি ঠিক মতো পড়াশোনা করো না কেন? দেখো না তোমার ভাই আমাকে অপমান করতেছে। আরে ভাই জোরে বলেন না যে মেয়ে ঠিক মতো পড়াশোনা করো, বলেন। এই মেয়ে ঠিক মতো পড়তে পারো না? তোমার রোল নাম্বার কিভাবে 43 হয়? এরপরে যদি 1 থেকে 3 মধ্যে না হয়, তারপরে কানটান ফাটাই ফেলো, বেয়াদব কোথাকার। সারাদিন মোবাইল নিয়ে কি করো? এই তুমি সাজগোজ করে পড়তে বসছো কেন? লিপস্টিক দাও কেন? ঠিক মতো এখানে পড়তে বসবা, ঠিক মতো পড়বা, কোনো রকম অন্য কোনো কিছু করা চলবে না এখানে। আর আমি কেন অন্যদের জন্য কথা শুনবো? আমি এখানে টাকা নেই পড়ানোর জন্য, ঠিক মতো পড়াশোনা করবা। আর অনেক মানুষ ভাবে যে টাকা নিলে বোধহয় সে কিনে ফেলে। টিচারকে কি কিনতে পারে কেউ? এইভাবে ব্যবহার করে কেউ? থাপ্পড় খাও একদম। কিন্তু এত জোরে তো বলি নাই আসলে। হ্যাঁ আপনার আসলে পরিমিতি বোধ একটু কম আছে, বুঝতে পেরেছেন? আপনি হয় নিচে নামেন, নাহলে উপরে উঠেন। আপনার তো টিচার হিসেবে একটা অবস্থান আছে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি কিন্তু শুধুমাত্র একজন হোম টিউটর, এর চেয়ে বেশি কিছু না। হ্যাঁ মনে রাখেন। পর কি হলো, তুমি কাঁদতেছো কেন? আমাকে বকা দিছো, পড়বো না। আরে তোমার ভাই বললো বলে তো বকাটা দিলাম, প্লিজ পড়ো। বকা দিছো কেন? আরে আরে পড়া রেখে কোথায় যাও? পড়া শেষ করে যাও। বসি শোন,
আশ্চর্য, দুইটা সিক নাকি? ঐশী, ঐশী, আরে কি হলো, কাঁদতেছো কেন? শোনো না। তুমি আজকে আমাকে বকা দিছো, অনেক খারাপ খারাপ কথা আচ্ছা বলছো। আমি তো সত্যি সত্যি বকা দিই না। শোনো শোনো, কান্নাকাটি করতে হবে না, প্লিজ প্লিজ। না, তুমি আজকে আমার মেকআপ নিয়ে কথা বলছো। আমার মেকআপ নিয়ে কথা বললে অনেক রাগ হয়। আচ্ছা ঠিক আছে, শোনো, মেকআপ নিয়ে আর কথা বলবো না। এরপরে তোমার যত খুশি তুমি মেকআপ দিয়ে আসবা। তুমি আমার সামনে পড়তে আসবা, আমি তোমার টিচার, অবশ্যই মেকআপ দিয়ে আসবা। একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে না? তুমি লিপস্টিক নিয়েও কথা বলছো। আচ্ছা ঠিক আছে, আমি ভুল বলছি লিপস্টিক নিয়ে কথা। এই যে তাকো এদিকে, তোমার লিপস্টিকটা খুব সুন্দর লাগতেছে। এরপরে তুমি কি করবা জানো? তুমি সবুজ, হলুদ, নীল, খয়েরি, বেগুনি যা কালার আছে সব লিপস্টিক দিবা, ঠিক আছে? আমি তোমাকে এনে দিব। তোমাকে একটু ভালোবাসি, একটু না। আমি তো সত্যি সত্যি, আমি তোমাকে সত্যি না, তুমি মিথ্যা বলতেছো, তুমি একটু ভালোবাসো না। তোমাকে সত্যি অনেক ভালোবাসি, প্লিজ। এটা আমি তোমাকে বলতাম, আমি ভাবছি তোমার সেমিস্টারটা শেষ হলে তারপর বলবো। এখনই বলে দিলাম আমি তোমাকে, সত্যি? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে 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 বিয়ে করে ফেলো। কি বিয়ে করে ফেলো আমাকে। কি বলো তুমি এসব? প্রেম ভালোবাসা হোক, তারপর বিয়ের কথা বলো। কেন? তুমি না মাত্র বলে তোমাকে ভালোবাসো। সেটা বলছি, কিন্তু বিয়ে মানে তোমার কি বিয়ের বয়স হয়েছে? আমার হয়েছে বিয়ের বয়স। তাহলে আমি পড়াশোনা কিচ্ছু করবো না, আমি সব ছেড়ে দিব। আজকে থেকে পড়াশোনা করবো না। তুমি যদি এসব উল্টা করো না, আমি কিন্তু পরে আসবো না। তাহলে আমি সুইসাইড করবো। কি বলো তুমি এসব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিয়ে করবো, যাও বিয়ে করবো। এখন খুশি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ মানে বিয়া পর্যন্ত চলে গেছে? না মানে আমি ঐশীকে বলছিলাম যে এখন যে অবস্থা, বিয়ের যে খরচ, বিয়ে করার কোনো দরকার নাই। বিয়ে করো না ঐশী, ঠিক আছে? মানে বিয়ে করার দরকার না এটা বলতেছিলেন? আমি তো শুনছি না, হ্যাঁ আমি এখানে দাঁড়ায়া সব শুনছি। আপনার মতো ছেলেদের আমার চেনা আছে। আপনার দেখা মাত্র আমার ডাউট হয়ে গেছে যে আপনার মতো ছেলেমেয়েরা কি জানেন গোল্ড ডিগার। আর আমি আপনার টিচার হয়ে স্টুডেন্টের সঙ্গে প্রেম করতে আসেন, আপনার তো কোনো ইথিক্সই নাই। ভাইয়া আপনি বোধহয় ভুল বুঝছেন। মানে মানে ওরকম কিছুই না, জাস্ট ওকে একটু বুঝাইতেছিলাম যে মানে। তুই বুঝাইতেছিলেন? শোনেন, আমরা মানুষ দেখলে বুঝি, বুঝছেন? মানুষ চড়ায় খায়। ভাইয়া ও একদম এরকম না ভাইয়া। তুমি ওনাকে এরকম বলতে পারো না। উনি অনেক ভালো একজন মানুষ। চুপ! যান দে। যা! ফাইজলামি শুরু করছিস তুই? তোরে আমি পরে দেখতেছি। যা, তোর সামনে ভাইয়া যা! আসলে ভাইয়া চুপ! আপনাকে আমি বাইন্দা পিটামো না বিচি চিপারে মেয়ে রাখলাম? হ্যাঁ, আপনি আমার চিনেন না। আপনি কি মনে করছেন যে বড় বাড়ি, হ্যাঁ ভাই তাকে বিদেশে, একটা প্রেম করলাম, মেয়েটা বোকাশোকা আছে, তারপর বিয়ে করে ফেলাম। বিয়েটা করলে কি হবে? বড় বাড়ির ল্যাংমাইরা একবার সব আমার। হ্যাঁ, আপনি আমাকে সিরিয়াসলি নেন না। আমি বিদেশ কিন্তু ঘুরতে যাই না। আমি দেশে থাকলে দেশে অনেক ক্ষতি হতো, সেজন্য চলে যেতে হয়েছে। হালকাভাবে নিয়ে না আমারে। আপনার সম্পর্কে আমি খোঁজখবর নিচ্ছি। হ্যাঁ, আপনি ভালো স্টুডেন্ট, আপনার ফ্যামিলি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয় নাই, নিয়ে নিব। এটা আমার জন্য 1-2 বিষয়। আপনার সঙ্গে আমার কথা হবে 1-1। বোন তো অ্যাডাল্ট হয়েছে, বিয়ে তো দিতেই হবে। অনেক পড়া ফেলেছে, আর পড়াইতে আমার ভালো লাগতেছে না ভাই। তুই যান যান। সি 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 এমনে কট খায় মানুষ। হ্যাঁ, ছাত্রীর লগে মানুষ প্রেম করে কখনো? হ্যাঁ, তুমি তো তোমার ছাত্রছাত্রীর ব্যাপারে অনেক স্ট্রিক্ট ছিল, তুমি কেমনে এই কাহিনীটা ঘটাইলা? আরে প্রেম আইসা পড়ছে, হয়ে গেছে, হয়ে যায় না প্রেম?
নিজের স্টুডেন্টের লগে কেমনে গইটা যায়, এটা কেমনে হয়ে যায়? আর ভাই হইতেই পারে, তোর দেহস নাই, ও দেখতে খুব সুন্দর, মিষ্টি চেহারা, সুইট, কিউট, ইনোসেন্ট অনেক। তুমি তো একটা প্লে বয় ছিলা, এখন আর নাই। কেন বললাম? কারণ তোমার তো প্রেম হয় না। কিন্তু প্রেম করতে গিয়ে তোমার প্রেম পড়ে যায়, প্রেম করতে গিয়ে তুমি পড়ে যাও, প্রেম করতে গিয়ে তোমরা দোনোজন একসময় অ্যাক্সিডেন্ট করো প্রেম লইয়া, তোমার প্রেম তো আর হয় না। প্রেম হবে কিভাবে? ডেট করতে গেলে কি কি জানি জিগায়, বাজে বাজে কথা জিজ্ঞেস করে, এগুলো শুনতে ইচ্ছা করে। কিন্তু এই মেয়েটা ভালো আছে, ও কোনো বাজে কথা জিজ্ঞেস করে না। মানে তুমি কি এবার সিরিয়াস? হুদাই না তো? আরে হুদাই না, আমি সিরিয়াস, আমি প্রচুর সিরিয়াস এবার। সব কিছু বিবেচনা করে দেখলাম, যেহেতু মেয়ের পরিবার ভালো, মেয়ে দেখতে শুনতে মাশাল্লাহ বললা ঠিকঠাক, সব কিছু যেহেতু কিউট, তুমি প্রেমটা কইরো না, কি কস? ডিরেক্ট বিয়ে করে ফেলো। পারিবারিকভাবে প্রস্তাব পাঠাও, প্রস্তাব পাঠায় বিয়ে করো। মানে বিয়েটা করে ফেলবো মানে কি? আমার কি বিয়ের বয়স হয়েছে? কি করলা তুমি? তোমার বিয়ের বয়স নেই ভাই, আমার বিয়ার বয়স পার হয়ে গেছে, আমি বিত্তে বিত্তে ফিল করতেছি। তোমার তো বাচ্চার বাবার বয়স পার হয়ে গেছে, তোমার বিয়ে করা দরকার। তুই কিন্তু খুব খারাপ ব্যবহার করতেছিস আমার সাথে। খারাপ ব্যবহার করতেছি না, আমি তোমার রিয়েলিটি বলতেছি, বুঝো নাই? তোমার ইমিডিয়েট বিয়ে করা দরকার। তুমি যে ফ্যামিলি সহ তোমার ওই ভাই যাও, গিয়ে প্রস্তাব দিয়া তারপর বিয়ে শাদী করে লাও। সবই ঠিক ছিল, প্রেমটা হইতেছে এর মধ্যে আর বাইক ঢুকে গেল। আমি বুঝলাম না তার কানাডা থেকে কেন আসতে হবে এখন দেশে। পরে আয়, প্রেমটা করি কয়েকদিন। ভালো হয়েছে তো ভাই ঢুকে গেছে, বুঝো নাই? তোমার লাইফে যে প্রেম ব্যাপারটাই করতেছে না, বুঝো নাই? প্রেম ব্যাপারটা কাট করার লেগে আর ভাই আইছে। ভাই ওর ভাইয়ের অ্যাটিটিউড, কথাবার্তাও কিন্তু ভাল লাগে নাই, কিরকম যেন একটু ভেজাল আছে। তুমি এখন চিন্তা করছো ওর ভাই না তো। তুমি যখন বিয়ে করে লইবা তখন তো তোমার সমন্ধি হয়ে যাবো, সমন্ধি বোনের জামাই সম্পর্কে তুমি অন্য চিন্তা করো। তুমি বিয়েটা যখন করবা তখন তোমার হলুদের নাচো মুখ গামো আমো। ভাই সম্পর্কটা হইতে দে, বিয়েটা করি, তারপরে নাচ গান কর। আগে থেকেই তো শুরু করে দিছ ঠিক আছে। অ্যাডভান্স। স্বপ্ন দেখ খেলায় ব্রেন, বুঝো না? এসএসসিতে গোল্ডেন A+, ভালো রেজাল্ট। এইচএসসিতেও গোল্ডেন A+, ভালো রেজাল্ট। ক্লাস 6-এ যখন পড়ো, না ক্লাস 6-এরটা না বলি, কারণ তখন তো ছোটো ছিলাম, ওই বয়সে আসলে প্রেম টেম বলে কিছু হয় না। ক্লাস 8-এ যখন পড়ো তখন তুমি প্রথম প্রেম করো না? আমি কি ঠিক বলতেছি? আচ্ছা, তার মানে আমি ঠিক মতোই আগাইতেছি। তো ক্লাস 8-এ যখন তুমি প্রেম করলা, সেটা মনে করো 3 মাস করলা, তারপর প্রেমটা ভেঙে গেল। তারপর ক্লাস 12-এ ম্যাডামকে ফুল দিতে গেছিলা, ম্যাডাম দিছে একটা থাপ্পড়। তারপর ইউনিভার্সিটিতে উঠলা, ওঠার পর আরেকটা প্রেম করলা, ওইটার মেয়াদও হচ্ছে 3 মাস। তারপরে একটা, তারপরে আরেকটা, তারপর হলো আরেকটা, মানে একটার পর একটা তুমি প্রেম করতে থাকলা। হ্যাঁ, কিন্তু তোমার প্রেমের মধ্যে কি যেন একটা গিরিঙ্গি লাগে, মানে তুমি বেশি দূর আগাইতে পারো না। পেস পেস খেয়া প্রেমটা মনে করে নষ্ট হয়ে যায়। বিষয়টা কি বলো তো, তোমার ঝামেলা কি? এই পুরনো গাছন দিয়ে আসলে গাইটা লাভ নাই। আমি আমার বোনের কথাই আসি। আমার বোন ছোট মানুষ, তোমারে ভালোবাসে। আমি বুঝি এই বয়সে ইমোশনটা কাজ করে, থাকতেই পারে। আচ্ছা মনে করো আমার বোনের এই ভালোবাসাটাকে আমি প্রশ্রয় দিলাম, তাহলে কি হবে? খেলা করবা আমার বোনটাকে নিয়ে? মানে তোমার প্ল্যানটা কি? মানে এই যে সহায় সম্পত্তি সব কিছু হাতিয়ে নেয়া, এমন কিছু? দেখেন ভাইয়া, ছাত্রী হিসেবে বসে আমার ভালোই লাগে। অন্যরকমভাবে যে ভালো লাগে না তা না, ভালো লাগে। বাট আপনি যেসব কথা বলছেন এগুলো ঠিক না, আমার কোনো লোভ নেই। আচ্ছা তোমার মা নাকি অনেকদিন ধরে অসুস্থ, কী হয়েছে বলো তো? মানে একটা ভালো ডাক্তার দেখাও, ডাক্তারটা দেখায়া ওনাকে সুস্থ করে তুলো। হ্যাঁ, ডক্টর দেখাচ্ছি। উনি যতটা না শারীরিকভাবে অসুস্থ, তার চেয়ে বেশি মানসিকভাবে অসুস্থ, মেন্টালি ট্রমাটাইজড। তা তোমার বাপের বিষয়টা কি বলো তো আমার? মানে তোমার এক এক জায়গায় না এক এক নাম।
মানে তোমার বাবার সার্টিফিকেট একটা নাম, জন্ম নিবন্ধনে আর একটা নাম, পাসপোর্টে আর একটা নাম। কেমনে পারো? মানে এই যে জোট চুরিটা তুমি করলা, কিভাবে করে জোট চুরিটা তুমি? তোমার তো নাগরিক সুবিধে পাওয়ার কথা না দেশে। মানে কি তোমার ধান্দাটা কি? আমার কোনো ধান্দা নেই। তোর মারে কতজন বাপে চুরি করে বের এই! খবরদার, আমার মার এ নিয়ে একটা বাজে কথা বলবি না। তুই কে, কার ভাই, কোত্থেকে আসছো, সেগুলো আমি গুনবো না। গাড়িটা ফেলাম একদম। আপনি সব জানেন না? হ্যাঁ, আপনি সব জেনে শুনে আমাকে হার্ট করতেছেন কেন? কেন? আমি আসবো না আপনার বোনের কাছে। প্রবলেম সলভ তো। আপনার বোনকে আপনি আটকায়েন যাতে আমার কাছে সে না আসে। আর একটা রিকোয়েস্ট থাকবে মানুষ হিসেবে, এই যে কথাগুলো তো আপনি জানেন, প্লিজ প্লিজ এই কথাগুলো কাউকে বলবেন না প্লিজ। এটা আমার খুব হার্ট করে। এই কি ব্যাপার? সমস্যা কি তোমার? আরে ক্রেজি, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি তোমার ফোন ধরতেছি না, তারপর তুমি ফোন দিতেছো কেন বারবার? বুঝতে পারতেছো না তুমি? আই এম ইগনোরিং ইউ। বুঝতেছো কিছু? ফোন দিচ্ছ কেন তুমি আমাকে বারবার? তোর ভাইয়া কিছু বলে নাই তোমাকে? ভাইয়া বলছে তুমি আমাকে আর পড়তে আসবে না আর তোমার সাথে যোগাযোগ অফ রাখতে, কিন্তু তুমি কেন আমাকে ইগনোর করতেছো? আমার কি দোষ? আমি কি করছি সেটা বলো আমাকে। তোমার ভাইয়া তোমাকে কিছু বলে নাই? না, ভাইয়া কিছু বলে নাই, কিচ্ছু বলে নাই, তাই আমি তোমাকে ফোন দিচ্ছি বারবার। প্লিজ বলো, কি দোষ আমার? তুমি আমাকে ভালো না বাসো, আমি তো তোমাকে ভালোবাসি, বলো। ঐশী, প্রত্যেকটা মানুষের জীবনে একটা হিডেন স্টোরি থাকে। আমারও আছে। আমি আমার স্টোরি কারোর সাথে শেয়ার করতে চাই না। আমি শুনতে চাই তোমার হিডেন স্টোরি। আমি কাউকে বলবো না, আই প্রমিস, আমি আর কাউকে বলবো না। ঐশী প্লিজ, আমি তোমাকে বলতে চাই না। তুমি আমাকে বিলিভ করো, আমি কাউকে বলবো না। আমি শুধু এইটুকু জানতে চাই যে আমার দোষটা কি, কেন তুমি এরকম করতেছো? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে না ভালোবাসো। তুমি প্লিজ আমাকে বলো, কি এমন? My mother was a prostitute. হ্যাঁ, ঠিকই শুনছো তুমি। আমার মায়ের জন্মের সময় আমার নানা মারা যায়। এরপর আমার নানি অনেক কষ্টে, অনেক অভাবের মধ্যে আমার মাকে বড় করতে থাকে। আর আমার মায়েরও ভাগ্য, মায়ের যখন বয়স 12-13 তখন আমার নানিও মারা যায়। ছোট একটা মেয়ে এই সমাজে একা কিভাবে থাকবে কিছুই বুঝতেছিল না। ঠিক সেই সময় মায়ের একটা দুঃসম্পর্কের মামা এসে বলে কি, মা আমি তো তোর বাবার মতো, তুই আমার কাছে থাকবি, আমি তোকে মেয়ের মতো মানুষ করব। আমার মা তো সরল মনে সেই মামার কাছে চলে যায়। আর সেই মামা আমার মাকে নিয়ে একটা ব্রথরে বিক্রি করে দেয়। ছোট একটা মেয়ে ব্রথরের মধ্যে কোনোভাবে থাকতে চাচ্ছিল না, কিন্তু সে যে পালিয়ে আসবে সেই উপায়ও তার কাছে ছিল না। বাধ্য হয়ে এই প্রফেশনটা মেনে নিতে হয়, আর কি করবে। এরপর চলতে থাকে বছরের পর বছর, দিনের পর দিন। হঠাৎ একটা সময় আমার মা ফিল করে কি, তার পেটে একটা বাচ্চা আসছে এবং এই বাচ্চাকে সে কোনোভাবে নষ্ট করবে না। এই বাচ্চাটাকে সে পৃথিবীর মুখ দেখাবে, কিন্তু তার ভয় ছিল ব্রথেলে হয়তো সেটা সম্ভব না। এই জন্য অনেক কষ্ট করে সেখান থেকে পালিয়ে আসছে। পালিয়ে আসার পরে তারপর ওনাকে স্ট্রাগল করে চড়াই উচ্চাই পার করে একটা শিশুর জন্ম হয়। আর সেই শিশুটা আমি। আমার মা আমাকে পৃথিবীর মুখ দেখানোর জন্য অনেক কষ্ট করছে।
জন্মের পর অনেক কষ্ট করে আমাকে আস্তে আস্তে বড় করছে। আর এই সমাজ, আমি যেখানে গেছি সেখানে জিজ্ঞেস করছে হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম। কেন কেন আমার ফাদার্স নেম লাগবে কেন? আমি কি আমার মায়ের পরিচয়ে বড় হইতে পারি নাই? যখন যেখানে গেছি সেখানে জিজ্ঞেস করছে আমার বাবাকে, আমার বাবা কি করেন। যেই ফর্ম ফিল আপ করতে গেছি সেখানে বাবার নাম লিখতে হবে। কেন সব জায়গায় কেন বাবার নাম লাগবে? আমি তো জানি না আমার বাবা কে। আমার মতো যারা জানে না তার বাবা কে, বাবার নাম কি, সে কি লিখবে সেখানে? তার তো কোনো অপশন নাই। তাকে বারবার জিজ্ঞেস করবে, বারবার অপমানিত হইতে হবে, তাই তো? কেমন সিস্টেম এটা? এটা কেমন অসভ্য সিস্টেম এই সমাজের? আমিও লিখছি, আমি যখন যেটা পাইছি সেখানে এক একটা বাবার নাম লিখছি, কারণ আমি চাই নাই আমার বাবার নাম একটা থাকবে, সেই বাবার একটা নামে আমি একটা বাবা অবয়ব চিন্তা করব। আমার বাবা লম্বা নাকি বেটে, ফর্সা নাকি কালো, আমি চিন্তা করতে চাই নাই। আমি ভাবতেই চাই নাই বাবা নামের কেউ ছিল আমার লাইফে। আমি আমার মাকেও জিজ্ঞেস করি নাই যে আমার বাবা কে, কেমন ছিল, কারণ আমার মা কষ্ট পাবে। হয়তো আমার মা নিজেও জানে না আমার বাবাকে। আমার লাইফে হয়তো কখনো স্থায়ীভাবে কোনো পার্টনার হবে না, এটা আমি বুঝে গেছি, শুধু এই কারণটার জন্য। দরকার নেই আসলে, আমার লাইফে আমার মা আছে, আমার আর কিচ্ছু লাগবে না, কারণ আমি আমার মায়ের সন্তান। আমার মাকে নিয়ে আমি গর্বিত। আমার মা একজন যোদ্ধা, আমি আমার মাকে ভালোবাসি। দেখো ঐশী, আমার সাথে জড়ায় তোমার জীবনটা নষ্ট করো না। ইউ হ্যাভ এ ভেরি ব্রাইট ফিউচার। ভালো থেকো। কিরে মারু, কি হয়েছে বাবা? পার কাছে বসে আছিস কেন বাবা? কাঁদতেছিস কেন বাবা? কি হয়েছে? এই মারু, কাঁদতেছিস কেন? কিছু হয় নাই মা, তুমি মন খারাপ করো না। আমি কষ্টে কাঁদতেছি না, আনন্দে কাঁদতেছি। আজকে আমার খুব ভালো লাগতেছে মা, মনে খুব শান্তি লাগতেছে। আমার মা আছে আমার কাছে, আমার কাছে আমার জান্নাত আছে আমার কাছে। প্রত্যেক দিন এরকম কান্না আসে না মা। আজকে আমার কাঁদতে ইচ্ছে করছে, আমার কাঁদতে দাও। তুমি শুয়ে থাকো মা, তুমি শুয়ে থাকো, আমি একটু তোমার পায়ের কাছে কাঁদি। শুয়ে পড়ো।
ভাই ভাই আমি আসলে ভাই বুঝতাছি না 2টা ঘন্টা যাবত তুমি কিনলে এমনি কান্তাছো কি করছো তুমি টিস্যু দিয়ে এই জায়গার মধ্যে পুরো ফ্লোরটা ভরায় লাইছো এগুলো যদি টিস্যুর কোম্পানির মালিক দেখে তোমার সারা দিন সারা রাত বছর লাগাতার কান্দাইবো তোমার না খালি এই দেশের সব মানুষের দুঃখে ভরাই দিব টিস্যু কোম্পানির মালিকেরা কিনলে কান্তাছো তুমি বলো কি হইছে তোমার? আমার খুব কাঁদতে ইচ্ছে করতেছে, কিন্তু আমার কাঁদতে খুব ভালো লাগতেছে। সরসামনে থেকে কাঁদতে দে। তুমি যদি এই হারে কাঁদতে থাকো, একটা টিস্যুর বক্স বাকি আছে, এটা দিয়ে 10 মিনিট কাঁদতে পারবো সর্বোচ্চ, এরপর কিন্তু আর টিস্যু নাই। রাইট কটা বাজে দেখছো? আমি গিয়ে আনতে পারবো তোমার লেগে টিস্যু। হ্যাঁ কাঁদতে পারবা, সমস্যা নেই। এগুলো টোকায় দিমু, এগুলো টোকায় দেওয়ানোর পর আবার মিনিমাম 2-3 ঘন্টা কাঁদতে পারবো। তুমি রাজি আছো? আমার তুমি কও কি হইছে, আমার বুঝাও, আমি তো বুঝি নাই। তুই বুঝছস? হ্যাঁ বুঝছি। তুই বুঝছো ততক্ষণ কস না গেলে কি বুঝছস? বুঝি বুঝছো নাই আবার কস বুঝছি। এই জায়গার মধ্যে কি কি লাগাইছস তুই? ভাই কি হচ্ছে তোমার? ও বুঝছি, কান্নার কারণ তো আমার বুঝতে সময় লাগছে। তুই বুঝছস? আওয়াজ তুই কি বুঝছস? বুঝি বুঝছস না তাহলে বুঝছস কোসস কি? হ্যাঁ আমি তো হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম যে আমার বেন আর তোর বেন মিলে গেল কিভাবে। আমি তো আরে কই আমি কি বুঝছি। ভাই তো বিয়ে করতেছে কালকে, তাই না? ভাই তো কবুল করবো কালকে, তাই না? 48 ঘন্টা বাকি নাই। ঠিক 48 ঘন্টা পরেই ভাইয়ের এই স্বাধীন জীবনটা পরাধীন হয়ে যেতেছে। এই দুঃখে ভাই কাঁদতেছে। ওকে, অনেক মানুষ এরকম কাঁদছে জীবনে, কেউ দেখায় নাই। বাথরুমে গিয়ে কাঁদছে, বাড়ির চিপাই গিয়ে কাঁদছে, এনে গিয়ে কাঁদছে। তুমি ভালো মানুষ, এই জন্য আমাদের সামনে কাঁদতেছো। এবার বুঝছো? ওকে ভাই কান্দো, সমস্যা নেই। আমি এই জন্য কাঁদতেছি না, তাহলে আমি খুশিতে কাঁদতেছি। আমার বাবা মা আমার জন্য এমন ফুটফুটে একটা মেয়ে কিভাবে ঠিক করলো, এই কথা ভাবে আমি কান্না কোনোভাবে আটকে রাখতে পারতেছি না। যদি এই কান্না বের হয়ে আসতেছে, তুই চিন্তা করতে পারবি না তোর ভাবি যে কি ফুটফুটরা। আমি যখন আয়নার সামনে দাঁড়াই, আমি জীবনে কোনোদিন চিন্তা করি নাই যে এরকম ফুটফুট একটা মেয়ে আমার পাশে দাঁড়াবে, আমার বউ হবে। চিন্তা করে দেখ, কয়েক ঘন্টা পরে আমার বিয়ে একটা ফুটফুটে মেয়ের সঙ্গে। সেই ফুটফুটে মেয়েটা আমাকে কবুল বলবে, আমি তাকে কবুল বলবো। ফুটফুটে মেয়েটা আমার বউ হবে, ফুটফুটে মেয়েটার সঙ্গে আমার সংসার হবে, বাসর হবে। কয়েকদিন পর একটা ফুটফুটে বাচ্চা হবে, সুন্দর ফুটফুটে একটা ফ্যামিলি হয়ে যাবে। এত ফুটফুটে কিভাবে হয়? এক্সকিউজ মি বলিস না আমারে, আমার কাঁদতে দে। আমার অনেক খুশি লাগতেছে, আমার মনে হচ্ছে আমি জোরে জোরে কাঁদি, কিন্তু এখন জোরে কাঁদতে ঠিক হবে না, শক্তি পাইতেছি না। কি কস? আমি কিছু কই না তো। তোরে কইছি তুই এগুলো খাবি না, এগুলো খাওয়ার পরে তুই মেয়েদের মতো শব্দ করস কেন? আমি বললাম আমি কিছু খাই নাই এখন পর্যন্ত। তোমার তো কান্নাই থামাইতে পারি নাই। আমি খামু কেমনে? সময় পাইছি? এক টাকাও খাই নাই। এটা সত্যি সত্যি একজন আপু আসছে, এক্সকিউজ মি বলতেছে, আমাকে বলছেন। আমি সত্যি মনে কথা বলতে আসছে। তোর ফুটফুটে ভাবিটা আসসালামু আলাইকুম ভাবি। কেমন কেমন? হ্যাঁ হ্যাঁ এনে কেন? বুঝতে পারছি আপনি কেন আসছেন। কালকে বিয়ে তো, আপনিও এক্সাইটেড হয়ে গেছেন আমার মতো। আসলে আপনার সাথে আমার কিছু কথা ছিল। কাল বাদে পরশু আমাদের বিয়ের আগে আমাদের ঠিক মতো কথাবার্তা হয়নি, চেনা জানাও হয়নি। জি বলেন। সবার সামনে বলতে যাচ্ছি না, ইটস কাইন্ড অফ প্রাইভেট। সো আপনি যদি একটু সাইডে আসতেন আমার জন্য ভালো হতো কথা বলতে। তোরা থাক, আমরা যাই। দিয়ে বুঝছস না এবার? বুঝছি। কি বুঝছস? বুঝি।
তুই এবারও বুঝোস নাই, তুই একটা চটকনা সত্যি সত্যি ডিরাইভ করিস। তুই গালটা আগে আন, দিনও একটা ভয়রা। জাস্ট আ মিনিট, লুকিয়ে লুকিয়ে আসছিলাম তো তাই। আসলে আপনি তো জানেন আমার ফ্যামিলি কনজারভেটিভ, তো তারা কখনোই আসলে কোনো বিষয়ে আমার মতামত নেয়নি। এমনকি আমার বিয়ে এই বিষয়ে কোনো মতামত নেওয়া হয়নি আমার। আর আমি ভেবেছিলাম আমার বাবা মা শুধু আগের ধারণা নিয়ে বড় হয়েছে। এখন দেখছি আপনিও সেম, আপনিও আমার মতামত সম্পর্কে কিছু জানতে চাননি। আসলে হয়েছে কি, মানে মুরব্বি মিলে কথা বলছে তো, আমি আর মাঝখানে কোনো ইন্টারফেয়ার করিনি। তার মধ্যে যখন আপনাকে দেখলাম যে আপনি এরকম ফুটফুটে, তখন আর আমি না বলতে পারিনি। আমি বলছি যে হ্যাঁ, মুরব্বিরা যা বলবে আমি তাই মেনে নেব। আপনিও রাজি, মুরব্বীরাও রাজি, কিন্তু আমি রাজি কিনা এটা আপনি জানতে চান না? না, কারণ আমি তো খুবই ভালো ছেলে। আমি যার হাজব্যান্ড হব সে তো খুবই লাকি হবে। আমার যে রেজাল্ট আপনি চিন্তা করতে পারবেন না। সব সময় আমি ফার্স্ট হতাম, একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট। শুধু রেজাল্টের কথা বললে হবে না, আমি যে খেলাধুলা করতাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, আমি শুধু একটা ইভেন্টে পার্টিসিপেট করতাম। সেটা কি? সেটা হচ্ছে বস্তা দৌড়। বস্তার মধ্যে ঢুকে আমি এমন খিচ্চা দৌড় দিতাম, পিছনে কেউ দৌড়ায় ধরতেই পারতো না। চ্যাম্পিয়ন একদম 1 নম্বর। আর যদি বিস্কিট দৌড় দিতাম, বুঝেন কী অবস্থা হইতো? আমার যে হাইট ছিল ক্লাস 2-তে, মনে হইতো যে আমি ভাবছিলাম যে 8 ফিট হব। পরে দেখলাম যে না, আটকে গেছি, 5 ফিট 10-এ আটকে গেছি। আমি যদি বিস্কিট দৌড় দিতাম, চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়ন, সবার বিস্কিট খাইয়ে ফেলতাম। শুধু খেলাধুলার ক্ষেত্রেও না, আমি যে জব করি, এই জবটার স্যালারি কত জানেন? 6 ডিজিট স্যালারি। শুধু স্যালারি ভালো না, আমাকে অফিস থেকে একটা গাড়ি দেওয়া হয়েছে, আমাকে জোর করে সেই গাড়ির যে তেলের খরচটা সেটাও তারা দেয়। আমি বলছি না, আমি ড্রাইভারের খরচটা দিব। তারা তো কোনোভাবেই শুনবে না, তারা ড্রাইভারের খরচটাও দিচ্ছে। আর মুরব্বীরা আমাকে যে কী পছন্দ করে আপনি চিন্তা করতে পারবেন না। সবসময় মুরব্বীর সামনে গিয়ে আমি এমনি থাকি। যে কোনো মুরব্বীকে দেখলে আমি সালাম দিই। মাঝে মধ্যে কী করে জানেন? মুরব্বীরা উল্টা আমাকে সালাম দেয়, কারণ আমাকে অনেক ভালোবাসে। আমি যে শুধু এমনি থাকি তা কিন্তু না, আমি মনে থেকে তাদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি। এটা আবার তারা বুঝতে পারে, এই জন্য তারা খুব পছন্দ করে। আর আমি যদি আপনার হাজব্যান্ড হই, আপনাকে যে কী পরিমাণ ভালোবাসবো, কারণ আপনি যে কী পরিমাণ ফুটফুটে, আমি জাস্ট বলতে পারবো না। আপনাকে এত ভালোবাসবো, এত ভালোবাসবো, আপনার ভিতরে যে ভালোবাসার ইচ্ছা আছে সেটা মাইরাই ফেলবো। একদম পারফেক্ট হাজব্যান্ড। বুঝতেই পারছি আপনি পারফেক্ট ছেলে, আপনার মতো ছেলেই হয় না, কিন্তু আমি বিয়েটা করতে চাচ্ছি না। জি জি, আমি বিয়েতে রাজি না। কি বলেন আপনি? বিয়েটা করতে যাচ্ছেন না? মানে আমি আপনাকে মনে মনে ভালোবেসে বলছি, আমি ছোট ভাইদের সাথে সব কথা শেয়ার করতেছিলাম, আমি আনন্দে কাটতেছিলাম, এখন তো আমার কষ্টে কাটা হয়েছে। প্লিজ প্লিজ, তাহলে আপনার ভাইরা দেখে ফেলবে, প্লিজ কান্না করবেন না, প্লিজ। ওকে ফাইন, থামুন না প্লিজ। আপনি আমার সিচুয়েশনটাও বোঝার চেষ্টা করুন। আমিও তো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আছি, তাই না? আমার বাসা তো একটু কনজারভেটিভ, বললামই তো। আমার বাবা তার উপরে অনেক পাওয়ারফুল। আমি যদি বিয়ে রেখে যদি এখন পালিয়ে যাই, তাহলে আমাকে মেরেই ফেলবে। আপনি পালান। কেন? আপনি বিয়ে করতে চাচ্ছেন না, আপনি পালান, আমি কেন পালাবো? আরে ওই যে বললাম, আমার বাবা অনেক পাওয়ারফুল। সে যদি জানতে পারে আমি পালিয়ে গেছি, তাহলে আমাকে খুঁজে বের করে চুলের মুঠোটা ধরে একদম অন্ধকার ঘরের মধ্যে একদম আটকায় রাখবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে। আপনি বুঝতেই পারছেন না? আপনি পালান। আপনি পালান। বুঝার চেষ্টা করুন না, আপনি পালান। আপনি পালান। আপনি পালান। না না, আপনি পালান। আরে আপনার আব্বু আম্মু অনেক ভালো, আপনাকে মাফ করে দেবে, প্লিজ আপনি পালান। পালান টালানের কথা বাদ দেন, আমি যে আপনাকে ভালোবাসছি ওটা আমার কি হবে তাহলে? প্লিজ প্লিজ প্লিজ, আপনি পালান, প্লিজ প্লিজ সেভ মি। আচ্ছা ঠিক আছে, ওদেরকে বলে আসতেছি। আরে ওদেরকে বলে আসলে সেটা তো পালানো হবে না, তাই না? তাহলে কি করব? তাহলে আপনি আমার পেছন দিক দিয়ে আর কি শ্রুত করে এখানে কেটে পড়ুন। কতদিনের জন্য? 2-3 মাস। আচ্ছা 10-15 দিন হলে চলবে। কিন্তু আপনি কাজটা ঠিক করলেন না, আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসতাম। ব্যাগটা আমাকে দেন, আপনার মনে কষ্ট হচ্ছে। ঠিক আছে, লাগবে না না, সমস্যা না, নেই, লাগবে না তো। দেন না। আমার যে কি কষ্ট লাগতেছে, যাকে ভালোবাসি তাকে তো পাইলামই না, উল্টো আমাকে পালা যেতে হইতেছে।
আপনি পারলে কোথায় যাবেন? যেদিক দু চোখ যায় সেদিকে চলে যাব। আচ্ছা আপনি বলেন তো কোথায় যাওয়া যায়? সরি, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তাহলে জিজ্ঞেস করেন কেন? আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। আচ্ছা পালায় কি 10-15 দিনই থাকতে হবে? ইস, আমার বাবা মা কত কান্নাকাটি করবে আমার জন্য। আচ্ছা আমি মাঝে মধ্যে ফোন দিতে পারবো বাসায়? ফোন দিতে পারবেন, কিন্তু আসলে ফোন দিয়ে সত্যি কথা বলতে পারবেন না। আপনি কোথায় আছেন, আপনার লোকেশন এগুলো বলা যাবে না। আর যে সিম দিয়ে কল করবেন না, সেই সিমটাও ডিস্ট্রয় করে ফেলতে হবে। কেন? ও তাহলে কি বলবো? বলবেন মেয়েটাকে ভালো লাগে না, মেয়েটা আগলি, আমি ওকে বিয়ে করতে চাই না, তোমরা যদি জোর করে বিয়ে দিয়ে দাও এই ভয় পালাই গেছে। হ্যাঁ এটা তো মিথ্যা কথা। আমি আমার বাবা মার সাথে কোনোদিন মিথ্যা কথা বলিনি। আমি তাদের সাথে মিথ্যা কথা কখনো বলতে পারবো না। তার থেকে ভালো হবে কি আমি তাদের ফোনই দিব না, তাই না? 10-15 দিন যদি বাসায় ফোন না দিই তারা যে কি করবে এসব ভাবতে আমার কষ্ট লাগতেছে। যারা ভালোবাসলাম তারা তো পাইলামই না, উল্টো আবার পালাই যেতে হইতেছে। কান্না করবেন না, কান্না থামান। একটা প্রশ্ন করেন। আপনি কি আসলে এরকম বোকাশোকা, সহজ সরল, নাকি অ্যাক্টিং করছেন? দেখেন আমাকে বোকাশোকা বলবেন না। আমাকে সবসময় স্কুল কলেজে সবাই বোকা বলতো, এটা আমার পছন্দ না। কেউ আমাকে বোকা বলুক। আমার বান্ধবীর আসলে ঠিকই বলেছে। কি বলে? বলেছে আপনি বোকা না। দেখছেন ওনারা ঠিকই চিনছে আমাকে। আসলে ওরা বলেছে আপনি শুধু বোকা না, আপনি চরম বোকা। ধর আচ্ছা ঠিক আছে আমি তাহলে পালাই, আপনি থাকেন। না না না, ওরা বলেছে আপনি বোকা, কিন্তু ওরা যেটা বলেনি সেটা হচ্ছে আপনি একজন চমৎকার মানুষ, আ ভেরি গুড সোল। থ্যাংক ইউ। কিন্তু গুড সোল হয়ে লাভ কি? আপনি তো আর আমাকে বিয়ে করবেন না। আপনি আমাকে পালাইতে বলছেন, এখন আমার পালাইতে হচ্ছে, কিন্তু কোথায় যে পালাবো, কীভাবে পালাবো কিছুই বুঝতেছি না। কোনোদিন তো পালাই নেই। আপনি আজকে রাতের জন্য পালানোর প্ল্যানটা ড্রপ করুন, আজকে বাসায় চলে যান। কেন? কারণ পরশু আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, পরশু আপনার সাথে আমার দেখা হবে। কোথায়? আপনি এখনো বুঝতে পারছেন না? ওকে ঠিক আছে, আমি বলছি পরশু আমাদের বিয়ে হবে। নাকি আপনি আমাকে বিয়ে করতে চান না? আমাকে পছন্দ হয়নি? আপনাকে আমার পছন্দ হয় নাই, খুব পছন্দ হয়েছে। আচ্ছা ওকে, তাহলে বাসায় যান, হ্যাভ আ গুড নাইট। হ্যাঁ অবশ্য আপনি চাইলে আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে পারেন। দেখছেন ভালোবাসার জয় হয়, কিন্তু এটাই নিয়ম। Yeah, I can see that. আই ওঠো, ওঠো, ওঠো। কি ব্যাপার? সকাল সকাল এভাবে কর্কশ ভাষায় ডাকলে হয়? সুইট ভাবে ডাকতে হবে না? সুইট করে বলার কোনো উপায় তুমি রাখছো? কেন? আমি আবার কি করলাম? কি করছো তুমি জানো না? তোমাকে আমি যতটা ভালো মানুষ, যতটা বোকা সহজ সরল মনে করছিলাম, ততটা বোকা সহজ সরল কিন্তু তুমি না। তুমি একটা স্টুপিড। আরে বাবা আমি কি করছি সেটা বলবা তো? সকালবেলা ঝগড়া করতেছো কেন? ঠিক আছে আমি বলতেছি, তুমি কালকে আমার আর বাবুর জন্য গিফট আনছো তাই না? হ্যাঁ। শিওর তো? আর কারোর জন্য গিফট আনো নাই? চুপ করে আছো কিসের জন্য? এখন কোনো কথা বেরোচ্ছে না মুখ থেকে। তুমি কালকে কাজের মহিলার জন্য গিফট আনছো না? আরে মহিলাটা কাজ করে, ভাবলাম যে একটা গিফট দিলে খুশি হবে। গিফটটা দেওয়ার পর বিশ্বাস করো যে এই হাসিটা দিচ্ছে কোটি টাকা দামের হাসি। এই কোটি টাকার হাসি দেখার জন্য তুমি বাড়ির সিঁড়ির যে কাজের বুয়া তাকেও গিফট করছো তাই না? এলাকার সমস্ত বুয়ার দায়িত্ব তুমি নিজের কাঁধে তুলে নিছো, সবাইকে কিছু না কিছু গিফট করে বেড়াচ্ছ। আচ্ছা তুমি চিন্তা করে দেখো, এটা যদি সবাই জানতে পারে তখন আমি কিভাবে মুখ দেখাবো সমাজে? দেখাতে পারবো মুখ? কথা বলছো না কিসের জন্য? আমার ভুল হয়ে গেছে, মাফ চাই, পা ধরতেছি। না 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 না, পা ধরতে হবে না, মাফ করে দিলাম। আবার এটা ভাইবো না যে তুমি পা ধরতে আসছো জন্য মাফ করতেছি। মাফ করতেছি কারণ সিয়ারাকে স্কুলে যেতে হবে। সিয়ারাকে স্কুলে নিয়ে যাও, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হও, সন্ধ্যা পরে আসো, তখন তোমাকে বুঝাবো কত ধানে কত চাল। তাড়াতাড়ি ওঠো। বাবা মা তোমাকে বকলো কেন?
মা বকলো কেন? কারণ মা আমাকে বলেছিল ভোরে উঠতে ঘুম থেকে উঠতে দেরি করেছি তো এই জন্য বকা দিয়েছে। এখন যাও আম্মু, রেডি হয়ে নাও, আমরা স্কুলে যাব, ঠিক আছে? বাবারে কিছু দেন না, বাচ্চারা সারাদিন না খেয়ে আছে। বাইরে অনেক রোদ না? এই নেন, এটা রাখেন, আজকে আর কাজ করতে হবে না, বাড়িতে চলে যান। আল্লাহ আপনারা ভালো কর। বাবারে কিছু দেন না। হ্যাঁ মা, কারণ টাকাটা ওনার অনেক দরকার। এ ফর অ্যাপল, অ্যাপল লিখো, বারবার লিখলে হাতে লেখা সুন্দর হবে, ঠিক আছে? বি ফর বল। সিয়ারা, মা তুমি একটু ভেতর রুমে যাও, বাবার সাথে কথা বলি। হ্যাঁ, এই যে এদিকে যাও। দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি কি মানুষটা দেখে বিয়ে করছিলাম, তুমি কি মানুষ হয়ে গেছো? কেন, আমি আবার কি করলাম? তোমাকে আমি যে কাজটা করতে না করি সে কাজটা তুমি বারবার করে করো। দেখো, আজকে কিন্তু আমি কোনো কাজের বুয়াকে গিফট করিনি, কোনো টাকাও দিইনি, আমাকে শুধু শুধু ব্লেম করতে পারবো না। এক্স্যাক্টলি, আজকে কাজের মহিলাকে না, আজকে অন্য একটা মহিলাকে তুমি দিছো। আজকে একটা ভিখারি মহিলাকে তুমি 500 টাকা দিছো, দাও নাই? হ্যাঁ দিছি, রোডের মধ্যে সে ভিক্ষা করতেছিল, আমার দেখে খুব মায়া লাগছে, এই জন্য দিছি। মায়া লাগছে না? সব মহিলাকে দেখে তোমার মায়া লাগে, সবাইকে। আর কত নিচে নামবা তুমি? নামতে নামতে তুমি কোথায় নামতেছো তুমি দেখছো? আজকে সকালবেলা তোমাকে কতবার বুঝাইলাম, ঝগড়া করলাম, বকা দিলাম, তারপর তুমি এটা করলা? তুমি চেঞ্জ হবে না? কি বলো তুমি এসব? একটা ভিখারিকে আমি 500 টাকা দিছি, এটা নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করবা? দেখো, ধৈর্যের একটা সীমা থাকে, কিন্তু আমার ধৈর্য পরীক্ষা নিও না প্লিজ। তুমি ধৈর্য পরীক্ষা দিতেছো? ধৈর্য পরীক্ষা দিতেছে আমি তোমার সাথে সংসার করে। আর এখন তো মনে হয় সংসারটা বেশি দিন টিকবে না। তোমার কি মনে হয়, টিকবে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ নতুন আসছেন? হ্যাঁ বাবা, কে কে আছে বাসায়? আমার মেয়ে আছে, ছেলে আছে, দুইটা নাতনি আছে। কোথায় থাকেন আপনি? আমরা সুতোপাড়া বস্তিতে থাকি। বস্তিতে থাকেন? খুব কষ্ট হয় না? হ্যাঁ বাবা, অনেক কষ্ট হয়। এই পানি উঠছে তো, এই পানিতে পাও ঘা হয়ে গেছে গা। আর দুইটা নাতনি আছে, এই নাতনি পাও ঘা হয়ে গেছে গা, পোক হয়েছে। আল্লাহ, আপনার পায়ের অবস্থা তো অনেক খারাপ। হ্যাঁ বাবা। কত কষ্টে থাকেন আপনারা, আর আমরা কত ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কত ভালো রাখছে। এই টাকাটা রাখেন। না বাবা, না না রাখেন, আমি না দিচ্ছি। বাবা। আসি, হ্যাঁ? ও, আপনার তো দুটো নাতনিও আছে তাই না? হ্যাঁ। ওদের ডাক্তার দেখাইছেন? না। এই যে 2000 টাকা রাখেন। না বাবা, লাগবো না বাবা। রাখেন রাখেন রাখেন। না, আম্মা দেখলে রাগ করবো। আরে আম্মাকে বলবেন কেন আপনি? রাখেন, আপনার নাতনিদের ডাক্তার দেখাবেন, হ্যাঁ? আর ভালো মন্দ কিছু কিনে নিয়ে যাবেন। আসসালামু আচ্ছা, আচ্ছা আলাইকুম। বাবা, কাজ ভালো করেন। আছি। কি লুকালেন আপনি? কিছু না। আপনার হাতে কিছু একটা আছে, আমি দেখছি। আপনি কি নিছেন বাসা থেকে? কি চুরি করছেন আপনি? টাকা কই পেয়েছেন আপনি? আব্বাই দিছে। আব্বা দিছেন, আপনি নিয়ে নিলেন? আমি আব্বারে মানা করছি যে না, আম্মাই দেখলে রাগ করবো। আপনার কাজে কে রাখছে? আব্বা না আমি? আমি রাখছি না আপনাকে কাজে? তাহলে আব্বার সাথে এত কথা কিসের আপনার? আমার স্বামীকে আলাপোলা পায়া আপনি ইমোশনাল ব্ল্যাকমেল করে এইসব উল্টাপাল্টা করে টাকা পয়সা নিয়ে নিচ্ছেন, তাই না? আপনাদের অভ্যাসই খারাপ আসলে। আপনি আজকে চলে যান, কাজ করতে হবে না আপনার। মা আমার বিদায় করে দেন না মা। আপনাকে বিদায় করব কি করব না সেটা পরের চিন্তা, আমি সেটা পরে ভাববো। আপনি এখন চলে যান, আজকে কাজ করতে হবে না। এই দাঁড়ান, টাকাটা দিয়ে যান। টাকাটা দিয়ে যান। কি বুঝতেছেন না আপনি? আপনি ফ্রি কাজ করেন, আপনাকে বেতন দেওয়া হয় না? চলে যান। এই, তুমি কাজের বুয়াকে 2500 টাকা কেন দিছো? বলে দিচ্ছেন না? কেন? তুমি কি এক্সপেক্ট করতেছিলা তোমার এইসব কথাবার্তা লুকিয়ে লুকিয়ে রাখবে, সিক্রেট? আরে ওনারা সেতুপাড়া বস্তিতে থাকে, সেখানে বৃষ্টির পানি জমে খুব বাজে অবস্থা। ওনার পা দেখছো কেমন হয়ে গেছে? ওনার দুইটা নাতনি আছে, তাদের পায়ের অবস্থাও খারাপ, তাই চিকিৎসার জন্য হেল্প করলাম। ও আচ্ছা, আসার পরে এত ডিটেইলিং কথাবার্তা হয়ে গেছে, এত গভীর কথাবার্তা হয়ে গেছে, তুমি হাত পা দেখে ফেলছো তার? কি বললাম আমি এইসব? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি যখনই কাউকে হেল্প করি তুমি এরকম ওভার রিঅ্যাক্ট করো কেন? না না না, কাউকে না, স্পেসিফিক্যালি মহিলাদেরকে হেল্প করতে তোমার খুব শান্তি লাগে। কি ধরনের কথা লামিয়া? যাও তো, ফ্রেশ হবো। না, আমি কেন যাব? কিসের জন্য যাব? তোমার আত্মীয় স্বজন, মা বাবা, বন্ধু বান্ধব সবাইকে জানে তোমার চরিত্রের সমস্যা আছে? আচ্ছা, এখানে আত্মীয় স্বজন, বাবা মা, বন্ধু বান্ধব কোথেকে আসলো? না, তাদের তো জানতে হবে। তাদের জানতে হবে তাদের ভাই কেমন, তাদের ছেলে কেমন, তাদের বন্ধু কেমন। লামিয়া, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আচ্ছা, আমি বাড়াবাড়ি করতেছি তাই না? তোমার নোংরামি ধরে ফেলছে তাই আমি বাড়াবাড়ি করতেছি, আর তুমি যে নোংরামি করে বেড়াচ্ছ সেটা কিছু না। আচ্ছা, নোংরামির কি আছে আমাকে বলো তো? আমি অফিস থেকে আসছি, টায়ার্ড, আমি একটু রেস্ট করবো, প্লিজ। কেন আমি যাব? তুমি আমার ডিপার্টমেন্টে কেন নাক গলাও? আমি কি তোমার অফিসে যে জিজ্ঞাসা করি এই তোমার ক্লায়েন্টের সাথে কি কথা বলো, তোমার ক্লায়েন্টের বাসায় কি ধরনের সমস্যা হচ্ছে, তাদের পায়ে ব্যথা আছে কিনা? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, সরি, এখন যাও। নো নো, ইউ আর নট সরি। তোমার ভয়ে, তোমার চারিত্রিক সমস্যার কারণে আমি কম বয়সী কোনো মেয়েদেরকে বাসায় কাজে রাখি না। এবার আমি কি রাখলাম? এবার আমি একটা বয়স্ক মায়ের বয়সী মহিলাকে রাখছি, তুমি তার সাথে নষ্টামি করতেছো। অনেক হয়েছে, একদম চুপ। তুমি নিজেই বলতেছো মায়ের বয়সী, তুমি নিজে আজে বাজে কথা বলতেছো কেন? আমার মেয়েটা এখানে দাঁড়ায় আছে, আমার মেয়েটা শুনতেছে দাঁড়ায় যে তার মা তার বাবার সাথে চিৎকার করতেছে। ও একটা নাইস এনভায়রনমেন্টে নাই। আমি আমার মেয়ের সামনে চিৎকার করতে পারবো না, আমি দেখাইতে পারবো না যে তার বাবা তার মার সাথে চিৎকার করতেছে। জানতে চাও তো কেন করি এমন? ওর সামনে আমি বলবো না। আসো আমার সাথে, আসো।
সে বিয়ের পর থেকে শুরু করছে অবিশ্বাস, সন্দেহ। আচ্ছা, আমি কি করলে তুমি বিশ্বাস করবা যে আমি একজন লয়াল হাজব্যান্ড, আমি একজন বিশ্বস্ত মানুষ, বিশ্বস্ত পুরুষ? কি করলে বিশ্বাস করবা সেটা আমি জানি না। তুমি কিভাবে বিশ্বাস করবে সেটা তুমি জানো। কোনোদিন আমাকে জিজ্ঞেস করছো সুন্দর করে, ঠান্ডা মাথায় কোনোদিন জিজ্ঞেস করছো যে বাবু তুমি কেন এমন করো, একটু বলো তো? জিজ্ঞেস করো নাই তো। আর আমি যে নিজে থেকে কোনোদিন বলবো সেই সাহসটাই তো আমার হয় নাই, সাহস পাই নাই তোমার সামনে বলার। কেন জানো? শোনো, ছোটবেলা আমার কাটছে ফুটপাতে, সিগনালে। কারণ কি জানো? আমার মা ছিল একজন ভিখারি। আমার মা আমাকে কোলে নিয়ে নিয়ে ভিক্ষা করত, সিগনালে দাঁড়ায় থাকতো ভিক্ষার জন্য। যখন সিগন্যালটা পড়তো একটা গাড়ির সামনে যাইত, গিয়ে হয়তো বলতো আমাকে একটু সাহায্য করেন, সেখান থেকে হয়তো বলতো যে মাফ করেন, তখন সে দৌড় দিয়ে আরেকটা গাড়িতে যাইতো, এভাবে দৌড়াইতে থাকতো শুধুমাত্র একটু ভিক্ষার জন্য। আর আমি তখন থাকতাম কোলে। এখন জিজ্ঞেস করতে পারো যে আমার এখন যে বাবা মা আছে তাহলে তারা কারা? তারাও আমার বাবা মা, কিন্তু আমার মা মারা যাওয়ার পর তারা আমাকে এতিমখানা থেকে অ্যাডপ্ট করছে। আমি যখন অফিস থেকে বাসার দিকে আসি বা অফিসে যাই, সিগন্যালে যখন গাড়িটা দাঁড়ায়, যখন দেখি যে একটা নারী কোলে বাচ্চা নিয়ে ভিক্ষা চাইতে আসে, আমার কাছে মনে হয় কি আমার মা আসছে আমাকে কোলে নিয়ে ভিক্ষা চাইতে। আমার মা এসে বলতেছে আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু সাহায্য করেন। রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে হয়তো দৌড়ায় এই গাড়ি থেকে ওই গাড়ি, ওই গাড়ি থেকে এই গাড়িতে, কয়েকটা টাকার আশায়। হ্যাঁ, সে আমাকে কোলে রাখতো। হয়তো একটা বাচ্চা কোলে নিয়ে গেলে ভিক্ষাটা মানুষ বেশি দিবে, কিন্তু আমি এটা কখনো বিশ্বাস করি না। আমার মা কখনো এটা করতো না। আমার কাছে মনে হতো কি আমার মায়ের আসলে আমাকে রেখে আসার কোনো জায়গায় ছিল না। একটা ছোট বাচ্চাকে যে সে রেখে আসবে তারপরে ভিক্ষা করবে, সে জায়গায় তার ছিল না। এই জন্য সেই বাচ্চাটাকে নিয়ে নিয়ে সে ভিক্ষা করত। যখনই কোনো নারীকে দেখি যে খেটে খাওয়া নারী, আমি আমার মাকে দেখি, তার কোলে যে বাচ্চাটাকে আমি আমাকে দেখি, বাচ্চাটা হয়তো দুধ খাচ্ছে, হয়তো কান্নাকাটি করতেছে, হয়তো নিস্তেজ হয়ে ঘুমাই গেছে, কিন্তু আমার কাছে মনে হয় কি আমি সেখানে শুয়ে আছি, আমি বসে আছি। আমার খুব ইচ্ছা করে তাকে হেল্প করতে, কারণ আমি আমার মাকে হেল্প করতে পারি নাই তো। আমার মনে হয় কি তাকে হেল্প করলে আমার মাকে হেল্প করা হয়ে যাবে, এই জন্য আমি হেল্প করি। আমি সব নারীকে আমার মা দেখি, আমার মনে হয় আমার মা বসে আছে। আমার একটা স্বপ্ন আছে জানো, জানি না কোনোদিন পূরণ হবে কিনা, আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে হবে। বেশি কিছু না, আমি একটা ডে কেয়ার সেন্টার করব, যেখানে যে খেটে খাওয়া নারীরা তাদের সন্তানদের রেখে আসতে পারবে, তারপর তাদের কাজটা করতে পারবে। আমি আসলে খুবই সরি, তোমাকে এই কথাগুলো আমি বলি নাই। আমি সবসময় ভয় পাইতাম যে আমি যদি তোমাকে বলি যে আমি একটা ভিখারির ছেলে, তুমি হয়তো আমার সাথে থাকবা না, আমাকে ছেড়ে চলে যাবা। সত্যি কথা কি জানো, আমার এই পৃথিবীতে তুমি আর আমার মেয়ে ছাড়া জরুরি আর কিচ্ছু নাই। এর থেকে জরুরি আমার জীবন আর কিছু হতেও পারে না। কিন্তু আমি ওই মাদেরকে সারা জীবন সাহায্য করব, সাহায্য করার চেষ্টা করব, কারণ আমি তাদেরকে সম্মান করি, তাদেরকে ভালোবাসি। এখন ডিসিশন তোমার, তুমি কি আমার সাথে থাকবা নাকি আমাকে ছেড়ে চলে যাবা? কেন বললা না? কেন একবার আমাকে বললা না এত কিছু? এতদিন আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, কত ভুল বুঝছি, কত সন্দেহ করছি।
আমাকে একবার বললে আমি তোমার মতো ভালো মানুষকে কষ্ট দিতাম না। আর কি বললে আমি এগুলো শোনার পরে তোমাকে ছেড়ে চলে যাব? এই চিনলা আমাকে, শুধু আমার রাগটাই দেখলা, ভালোবাসাটা দেখলা না। আজকে এই সব কিছু শোনার পরে আমি তোমাকে আরো আঁকড়ে ধরতে চাই, আরো বেশি আঁকড়ে ধরতে চাই।